নমস্কার বন্ধুরা, দ্য এন্টায়ার নিউজ টি নিউজে আপনাদের স্বাগত। আজকে আমাদের সামনে এমন একজন মানুষ রয়েছেন যিনি শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট নন, রানীগঞ্জের হিন্দুদের মাসিয়া বললেও কম বলা হবে। হ্যাঁ, সেই মনোজ সরাফজি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে টি নিউজে স্বাগত। বঙ্গভোট 2026 এই 4ই মে যেদিন শপথ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার আগের সময়গুলো 2018 থেকে শুরু করে 2011 এবং তারও আগের সময় বঙ্গ বিজেপিকে বাংলায় হত্যা থেকে শুরু করে নির্যাতন হয়েছে অনেক। সেই সময়ের পুরনো দিনগুলো, রানীগঞ্জের কথাগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, বিশ্ব হিন্দু পরিষদ तो रानीगंजे पूरा पश्चिमबंगे बहुत दिन का एक प्रतिष्ठित संगठन। আমরা बहुत বছর থেকে হিন্দুত্ব নিয়ে একটা লড়াই করছি। লড়াই বলাটা ঠিক হবে কি হবে না জানি না, কিন্তু আমরা একটা সংঘর্ষ করছি হিন্দুদেরকে একজুট করা। বহুত দিন থেকে আমাদের চেষ্টা চলছে। আমার আগেও আরও বিভিন্ন লোক ছিলেন, তারাও অনেকটা চেষ্টা করেছে। আমিও এখন টিল ডেট অবধি আমরা চেষ্টা করে যাচ্ছি। নানা রকম ঘটনা, নানা রকম অসুবিধা, বিভিন্ন রকম কেস আমাদের উপরে চাপানো হয়েছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের কাজ করতে থাকলাম। 2018 একটা ঘটনা মাঝে মাঝে মনে পড়ে, কষ্ট হয়, এই জন্য আজকে বলছি। 2018-তে আমরা একটা রামনবমী র্যালি তো প্রত্যেক বছরই করি। 26 মার্চ 2018-তে আমরা একটা রামনবমী র্যালি কমপক্ষে 50 লক্ষ মানুষকে নিয়ে রানীগঞ্জে আমাদের শোভাযাত্রা চলছিল। হঠাৎ তার মধ্যে দেখলাম চারদিক থেকে ইট বর্ষা, ইটের বারিশ হতে আরম্ভ। আমাদের শোভাযাত্রা ভঙ্গ হয়ে যায়, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করে। এই যে ইট চালানো, অনেক লোকের মাথা ভাঙলো, হাত ভাঙলো, প্রাণও গেছে। অনেক দোকান লুটপাট হয়েছে, আগুন লেগেছে অনেক দোকান আমাদের হিন্দুদের। বিভৎস দৃশ্য, আমি মুখে ঠিক এই সময় বলতে পারছি না, কিন্তু বিভৎস দৃশ্য। ওই কালটাও আমরা কাটিয়ে আবার 2019-এ সেই রামনবমীর শোভাযাত্রা, একটু ভিড় কম ছিল কিন্তু আবার আমরা বার করতে পেরেছিলাম। সেটা এখন আমরা প্রত্যেক বছরই বার করতে পারি। নানা রকম হিন্দু অনুষ্ঠান তো লেগেই আছে তার সঙ্গে, এগুলো আমরা করি। ওই যে 2018-তে আমরা কি কষ্ট পেয়েছি, আমাদের কতগুলো ছেলে ফলস কেস দেওয়া হলো আমাদের উপরে, যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য ওই শোভাযাত্রাটা বার করেছি। বাংলার মানুষের কাছে আমি জানতে চাই, রামকৃষ্ণ, হনুমান, মা কালী, মা দুর্গা কি আমরা আরাধনা করতে পারবো না বাংলাতে? এইটাই কি বাংলা? আমরা কি এগুলো করবো না? খুব দুঃখ সে সময় পেয়েছি। যাই হোক, আমরা কিন্তু আমাদের রামের নাম সে সময়ও নিচ্ছিলাম, আজকেও নিচ্ছি, আগামী দিনও নেব। যতদিন আমাদের বাংলাতে আমরা একটাও হিন্দু বেঁচে থাক, এই কালচার আমাদের রামকৃষ্ণ ভগবান, মা কালী, মা দুর্গা বন্ধ হতে পারে না, কেউ পারবে না করতে। যে 2011 যখন তৃণমূল কংগ্রেস এলো, তারা, আমরা জানি যে তারা স্ট্যাম্প মারা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে থাকে। আমি তার আগে চলে যাই, সেই 34 বছর, ভয়াল 34 বছর, যেখানে তারা সেকুলার বলেও, মানে একটান দল তো তারা জানতো যে 2011 পর তৃণমূল কংগ্রেসে তারা সংখ্যালঘু, যে সবাই জানতো। কিন্তু তার আগে বামফ্রন্ট,
যারা নিজেকে সেকুলার প্রমাণ করে মুসলমানদের সঙ্গ দিত, আর রানীগঞ্জের মতো এলাকায় তখন কি অবস্থা ছিল? না, অবস্থা তখনও খুব ভালো ছিল না। আমাদেরকে সংঘর্ষ সে সময় করতে হতো, সে সময়ও সংঘর্ষ করতে হয়েছিল আমাদের, সে সময় আমাদের খুব কষ্ট করে আমাদের কাজ করতে হতো, একটু লুকিয়ে লুকিয়ে আমরা কাজ করতাম, কিন্তু কাজ আমরা কোনোদিন বন্ধ করিনি, কোনোদিন আটকাইনি। এই আমাদের হিন্দুর কাজ আমরা কোনোদিন আটকাইনি। আমাদের সনাতন সংস্কৃতি এইটা আমাদেরকে বজায় রাখতে হবে, বজায় আমরা রাখব। সে যেই সরকার আসুক, আমরা কাজ কম বেশি কিন্তু আমরা করেছি। আর এখন তো ধন্যবাদ দেব বাংলার প্রত্যেক মানুষকে, বাংলার প্রত্যেক সনাতনী ভাই বোনদের। সনাতনী একটা সরকার আমরা আজকে পেয়েছি। আমি বিশেষ করে ধন্যবাদ দিব আমাদের চিফ মিনিস্টার সাহেব মাননীয় শুভেন্দু বাবুকে, যে ওনার অত চেষ্টা, উনি যে অত ভাবে আমাদেরকে নানা রকমভাবে উনি আমাদেরকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন। আমরা যে এত দূর এত কাজ যে করতে পেরেছি, ওনার অনেক সহযোগিতা আমরা পেয়েছি। আমি খুব ডিটেলে যাচ্ছি না, কিন্তু এইটুকু নিশ্চয় বলতে হবে আমাকে, আমি আটকাতে পারছি না নিজেকে, যে আমাদের যে কোনো বড় অনুষ্ঠান উনি কিন্তু আমাদের পাশে ছিলেন। কত বিজি শিডিউল ওনার থাকার পরও কোনো বড় অনুষ্ঠান হতো, আমরা শুভেন্দু দাই বলি আমি, সে সময় শুভেন্দু দাই, আমরা বলতাম দাদা এই অনুষ্ঠান বড় আছে, আপনাকে এলে ভালো হয়। উনি আসতেন, উনি সময় দিতেন, উনি আমাদের সঙ্গে কিলোমিটার হেঁটেছেন। রামনবমী র্যালিতে উনি এলেন, কয়েক কিলোমিটার আমাদের সঙ্গে উনি হেঁটেছেন। ওই লোকটা আজকে যে জায়গায় উনি এসছেন, আমরা মনে করি আমাদের প্রাউড, বাংলার প্রাউড, যে ওই রকম লোক আজকে আমাদের পশ্চিমবঙ্গে সিএম আছেন। এটা আমাদের প্রত্যেক সনাতনী ভাই, প্রত্যেক হিন্দু ভাইদের একটা গর্ব হওয়া উচিত যে এই রকম হিন্দু মাইন্ডেড লোক আজকে আমাদের সঠিক জায়গায় রয়েছে। আগামী দিন আমরা ওনার থেকে আরও বড় আশা করে বসে আছি, আরও বড় ওনার সহযোগ আমরা পাবো, এটা আমরা আশা করি। রানীগঞ্জের সাধারণ মানুষকে যদি বলি, একজন হিন্দু ছেলের সাথে আমার কথা হচ্ছিল যখন আমি রানীগঞ্জে গিয়েছিলাম, তখন উনি একটা কথা বলেছিলেন, মনোজ সরাফ অর্থাৎ আপনি মনোজ সরাফ বাবু না থাকলে আজকে রানীগঞ্জে হিন্দু থাকতো না। ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কেন এই কথাটা বলা হয়, আমি একটু ওই ঘটনার উপর আপনি যদি একটু আলোকপাত করেন। না, এটা একটু আমার মনে হয় একটু বেশি হয়ে গেল। আমার না থাকলে হিন্দু হতো না, ইয়া হিন্দু সংগঠন আগে বাড়তো না, এটা একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমিও হিন্দু সংগঠন ইয়া হিন্দুদের কাজে সহযোগিতা করেছি, সময় দিয়েছি নিজের, যখন যা অনুষ্ঠান হয়েছে তাতে আমি সময় দিয়েছি, ওখানে থেকেছি, ভয় পাইনি। বিপরীত সরকার ছিল কিন্তু ভয় পাইনি। অনেক রকম কেস মোকদ্দমা তারা করেছেন, অনেকবার ঘর ছাড়া হইতে হয়েছে, 3.5 মাস পালাতে হয়েছিল। এমন কেস দেওয়া হলো যার উকিলবাবুরা বলতেন যে 3.5 মাস এখন কিচ্ছু করা যাবে না, আপনি বাইরে থাকবেন। 3.5 মাস বাংলার বাইরে ছিল। ঠিক কী কেস হয়েছিল যে এরকম 3.5 মাস? একটা রাইটের দাঙ্গা কেস আমার উপরে দিয়ে দেওয়া হয়েছিল, যে আমি নাকি দাঙ্গা ভড়কাই। এটা তৃণমূলের সময়? তৃণমূলের সময়। আচ্ছা, অথচ হিন্দুদের ওপরেই দিয়েছে, অথচ দাঙ্গাটা করেছে হিন্দু মুসলিম। মার আমরা হিন্দুরাই খেলাম, কেসও আমরা হিন্দুরাই খেলাম। এটা কি 2018 ঘটনা? 2018 ঘটনা। তাতে আমার সংগঠনের 16টা ছেলে অ্যারেস্ট হয়। 2018 ঘটনাটা একটু যদি ইলাবোরেট করা, অর্থাৎ বড় করে পুরো একটু যদি পুঙ্খানুপুঙ্খভাবে, যদি কিছুটা ছোটোর ওপরেই পুঙ্খানুপুঙ্খভাবে যদি বলেন। আগে তো বললাম, আর কি বলবো, ওটা আর বলতে পারছি না। ওই পিকচারটা যখন সামনে চলে আসে আর বোঝা যাচ্ছে না। ওটা খুব মার্মিক ঘটনা ছিল।
আমরা খুব মার খেয়েছিলাম ওই ঘটনাতে, অনেক কেস খেয়েছি, অনেক মার খেয়েছি, 3.5 মাস বাড়ি ছাড়া ছিল তৃণমূল কংগ্রেসের জন্য, কংগ্রেসের জন্য। শুধুমাত্র হিন্দুত্ব করার জন্য। এটা কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা কিন্তু বিজেপির জন্য করেননি, হিন্দুদের জন্য করেছিলেন। কিন্তু সেখানেও দাঁড়িয়ে আপনি, আমার মনে আছে আপনি একজন বলেছেন যে সেখানেও দাঁড়িয়ে আপনি পুলিশ অফিসারের চোখে চোখ রেখে বলেছিলেন যে যদি একজন হিন্দুর গায়ে কিছু হয় তাহলে মনোজ সারাফের থেকে খারাপ কেউ হবে না। এই কথাটাও আপনি বলেছিলেন না, এটা ওখানে বলেছিলাম। পুলিশ যখন দেখলাম, মোটামুটি যেটা আমি ওখানে স্পটে দেখে বুঝতে পারলাম যে পুলিশ একটা ফায়ারে অর্ডার বোধহয় দেবে, তো আমাদের যেদিকে হিন্দু ছেলেরা দাঁড়িয়েছিল ওই দিকেই বোধহয় ফায়ারে অর্ডারটা করবে। তখন আমি পুলিশকে বলেছিলাম যে দেখুন, আপনাকে যদি ফায়ার করতে হয় তো প্রথম ফায়ার আপনি আমার উপরে করবেন, তারপরে অন্য ছেলেদের উপরে ফায়ার করবেন, তারপরে আপনি অন্য ছেলেদের উপরে ফায়ার করবেন। কারণ আমরা কোনো অন্যায় করি না, আমরা একটা ভগবানের শোভাযাত্রা বার করেছি, এটা কোনো অন্যায় নয়। এই হিন্দুস্তান, এই দেশে যদি আমরা রামের শোভাযাত্রা যদি না বার করতে পারি, তাহলে কি আমরা বাংলাদেশে বার করব? বাংলাদেশে বার করবো? আপনি হিন্দুদের উপর গুলি চালাবেন, আপনি গুলি চালান, আপনাকে গুলি আমি আটকাতে পারবো না, কিন্তু এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট যে প্রথম গুলি আপনি আমাকে মারবেন, এটা কিন্তু আমি বলেছি। আচ্ছা, 2018 রামনবমীর যে ঘটনা, আমি যদি শুরুর দিকে যাই, ঠিক কী নিয়ে সূত্রপাতটা হয়েছিল? আপনারা তো একটা শান্তি মিছিল নিয়ে রামনবমীটা নিয়ে চলেছিলেন, ঠিক কীভাবে এই ঘটনা এরকম উত্তেজনায় পরিণত হয় বা কীভাবে এই ঘটনাটি ঘটে? যখন এই যে জিহাদি যাকে আমরা বলি, এনারা চাইছিলেন না যে রামনবমী র্যালিটা আমরা বার করি। একটু আমি বেঁকে চলে যাই, আমাদের রানীগঞ্জে আখাড়া, যেটা কি ইংরেজ আমল থেকে চলে আসছে, আখাড়া মানে মহাবীর ঝান্ডা যাকে অনেকে বলেন, এটা আমাদের ঠাকুর বাবারা বার করতে, এই আখাড়া 2014 পর বন্ধ করে দেওয়া হলো। প্রত্যেক বছর একবার করে বেরোতো, আমরা সেখানে আমাদের ছোট ছেলে মেয়েরা যারা ডান্ডা ফান্ডা চালাতে, যারা গোটা বছর শিখতো, সে প্রদর্শন করতো, সে মানুষকে দেখাতো যে আমরা এক বছরের মধ্যে কী শিখতে পেলাম। এই জিনিসটা আমরা বার করতাম হনুমানজি একটা মূর্তি সামনে রেখে এই জিনিসটা 2014 পর রানীগঞ্জে বন্ধ করে দেওয়া হয়। এইটা যে বন্ধ হয়ে গেল, টিল আজ অব্দি বন্ধ আছে, জানি না আগামী দিন আমরা বার করতে পারবো কি পারবো না, কিন্তু আশা আছে যে এই বছর আমরা বার করব। ঠিক কী কারণে বন্ধ করেছিল? এটাই যে এইগুলো চলবে না, বাংলার কালচার না এইগুলো, রামের নাম নেওয়া, এই হনুমানের নাম নেওয়া, জয় শ্রীরাম বলা, জয় হনুমান বলা, এটা বাংলার কালচার না, এই জন্য এটাকে বন্ধ করে। তখন ওই অঞ্চলে রানীগঞ্জের এমএলএ কে ছিলেন? তখন রানীগঞ্জে এমএলএ ছিলেন টিএমসির একজনা ছিলেন, আমি ঠিক নাম আমার খেয়াল পড়ছে না, বার্নপুরে একজনা কি এমডি নাম ছিল, উনি ছিলেন। তাদের কাছে আপনি গিয়ে আপনারা নিশ্চয়ই কাগজপত্র সব আমরা টোটাল প্রত্যেক বছর আমরা লাইসেন্স পেতাম, সে লাইসেন্স তাকে দেখিয়েছি, থানায় দেখিয়েছি, আমাদের ওই সময় যে সিপি সাহেব ছিলেন ওনার কাছে গেছি, ওনারা বললেন এই রুটে আপনাকে যাওয়া চলবে না, আপনাকে রুট চেঞ্জ করতে হবে। আমার বক্তব্য ছিল রুট আমরা কেন চেঞ্জ করি, এই রুটে যদি আমি 70 বছর থেকে যদি বার করছি তো এখন কেন? ইংরেজরা যখন আমাদের পারমিশন দিয়েছিল আমাদের বুজুর্গদের, তাহলে আমি কেন এটা পাবো না? এই রুটেই আমরা যাব। ওনারা বললেন না, এই রুটে যাওয়া চলবে না। এই রুট ঝামেলা নিয়ে বন্ধ হল। ওনারা ওদের বক্তব্য ছিল যে ওইখানে মুসলিম এরিয়া। আমি বললাম মুসলিম এরিয়া বলে কোনো আলাদা এরিয়া ইন্ডিয়াতে আছে এইরকম আমার তো জানা নাই। আমরা তো একটাই জানি যে 1947-এ ডিভাইডেশন হয়েছিল, সে সময় মুসলিম আলাদা হিন্দু আলাদা বলে দুটো দেশ আলাদা আলাদা তৈরি হয়েছিল। তারপরে একই দেশের মধ্যেও আবার দুটো ডিভাইডেশন হয়ে রয়েছে যে এটা হিন্দু এরিয়া, এটা মুসলিম এরিয়া, এটা আমার জানা না। আমরা তো এটাই জানি এই পুরো এরিয়াটাই ভারতবর্ষে, এই রানীগঞ্জ পশ্চিমবঙ্গে, বঙ্গ আমাদের ভারতবর্ষে, প্রত্যেক জায়গা প্রত্যেক রাস্তা এই একই জায়গা ভারত দেশে। আর ভারত দেশে আমরা ভারতের নাগরিক, আমাদের অনুষ্ঠান আমরা ভারত দেশে করতে পারি, তার জন্য আমাদেরকে এরিয়া ওয়াইজ ডিভাইড করে দেওয়া এটা আমি মানতে পারলাম না। এই বলে আমরা পুলিশ প্রশাসন থেকে বেরিয়ে এসেছিল,
ওনারা বললেন এটা না মানলে আমরা বার করতে দিব না। আমরা বললাম ঠিক আছে, কোনো দিন তো ভগবান আমাদের শুনবে, যেদিন শুনবে সেদিন বার করব। 2026-এ চলে এসছে, সত্যিই ভগবান শুনেছেন। কিন্তু আজকে আমি যদি জাস্ট ওই যা ঘটনার পরে 2014 সে বন্ধ করে দিল, তারপর আমরা ফিরে আসি 2018 রামনবমী। আপনারা রামনবমীর র্যালি কি ওই সেম রুট থেকেই বের না করেছিলেন? না না, রামনবমী র্যালি আমাদের আলাদা রুট ছিল, আচ্ছা আর আখাড়ার আলাদা রুট ছিল। আচ্ছা। তো রামনবমী র্যালি যে রুট ছিল, আমরা সেই রুটেই 2000 আমি 2012-13 থেকে, তার আগে মানে গত 25-30 বছর থেকে রামনবমী র্যালি বেরোচ্ছে। আমি 2014 থেকে ওটাকে আমি নিজের নেতৃত্বে বার করছিলাম। তো 2014-তে যে আমাদের র্যালির যে রুট ছিল, সেটাই 2018-তে ছিল, সেটাই 2019-এ ছিল, এইটাই 2025-এ আছে, আর এটাই 2026-এ থাকবে, এই আমি আশা রাখছি। অবশ্যই না, আমার বক্তব্য হলো 2018 এসে সেই যে রুটটা, এই রুটটায় বার করার পরে কি ঘটনা ঘটেছিল যাতে এই একটা ভয়ঙ্কর আকার নেয়? তখন এটা একটা ক্রিয়েট করা, এই ঝামেলাটাকে ইন্টেন্সলি ক্রিয়েট করা, আচ্ছা। যে যাতে এইখানে আজকে এত ঝামেলা করে দাও, এত মানুষের ক্ষতি করে দাও, যাতে আগামী দিন এরা যাতে না বার করতে পারে। এই ধরনের, যেমন আখাড়া আমরা বন্ধ করাতে সাকসেস হয়ে গেছি, ওই রকমই ওনারা চাইছিলেন যে এই রামনবমীটাও আমরা বন্ধ করাবো। এইভাবে ইট পাথর ছুঁড়ে অনেক মানুষের ক্ষতি হবে, অনেক হিন্দু ছেলে মেয়েরা আহত হবে। আমাদের র্যালিতে শুধু তা নয় যে ছেলে মেয়ে সবাই থাকেন, তাদের ক্ষতি হবে, এরা ভয় আর বার করবে। কিন্তু ওরা জানে না যে আমরা সনাতনী, আমরা প্রাণের ভয় পাই না। রামের নাম প্রাণের ভয় যাবে না, প্রাণ যেতে পারে, রামের নাম কিন্তু থাকবে। আমি মরলে আমার পরের বেলা নিবে, সে মরলে তার পরের বেলা নিবে। কত লোককে মারবে, কত লোককে ভয় দেখাবে, এটা সম্ভব না। এটা এই দেশে সম্ভব না। এই দেশে রামের পুজো হবে, কৃষ্ণের পুজো হবে, মা দুর্গার পুজো হবে, মা কালীর পুজো হবে। আরে আর কি বলবো, দুঃখের কথা, দুর্গা পুজোর সময় আমাদের রানীগঞ্জে কিছু কিছু এরিয়াতে বলে দেওয়া হলো, একটা কাগজে লিখে দেওয়া হলো, এই টাইমে আমাদের আরতির ঘন্টা বাজাবেন না, আরতি দুর্গা পুজোর করবেন। কেন? আমাদের ডিস্টার্ব হয় ওই সময়। মানে এটা কি সংখ্যালঘু সম্প্রদায় থেকে বলে? সংখ্যালঘু সম্প্রদায়। তো সেটা নিয়ে গিয়ে আপনারা কখনো? আমরা সেটাও নিয়ে বললো যে ভাই, আমাদের দুর্গাপুজোর ঘন্টা আর আমাদের দুর্গাপুজোর আরতি বছরে 4 দিন হয়, তোমাদের যেখানে অসুবিধা হচ্ছে ওটা গোটা বছর তোমরা করো। আমরা তো একবারও বলিনি যে আমাদের অসুবিধা হচ্ছে। তো 4 দিন যদি তোমরা মনে করো যে অসুবিধা হচ্ছে, তো এই অসুবিধাটা হবে, এটা তোমরা বরদাস্ত করো। আমরা কিন্তু বন্ধ করিনি। আমাদেরকে প্রশাসন থেকেও প্রেসার দেওয়া হয়েছিল। প্রশাসনকে বলেছিলাম যে আপনারা যদি না পারেন তো আপনারা সরে যান, আমরা কিন্তু এই আরতিটা করব, নাহলে আপনারা ঠাকুর তুলে নিয়ে যান, ঠাকুর এখানে আছে, যতদিন ঠাকুর থাকবে আমাদের যে সিস্টেম আছে, ঢাক বাজানো, আরতি করা, ঘন্টা বাজানো, এগুলো আমরা করব। ভাবা যায় বাংলার মতো জায়গায়, যেটা কিনা জায়গা, এটা বাংলাদেশও নয়, এটা বাংলা, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে দুর্গাপুজোর আরতি করতে দেবে না বলা হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায় থেকে। এবং তখনকার যে মন্ত্রিসভা, অর্থাৎ তখনকার যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটাকে সাপোর্ট করেছিল। আর এরই সঙ্গে আমি আরও একটা প্রশ্ন জানতে চাই, রানীগঞ্জকে বলা হয় খনি, রানীগঞ্জ থেকেই অনেক টাকা পয়সা শাসক দলের ভাণ্ডারে ঢুকেছিল। তো সেই সম্পর্কে যদি একটু কিছু আলোকপাত করেন, সেই কীভাবে ঠিক ওরা এই রাজত্বটা চালাতো বা এই দুর্নীতিটা চালাতো? দেখুন, এটা বাংলার মানুষ সবাই জানে, বাংলা কেন পুরো ইন্ডিয়া জানে যে রানীগঞ্জ একটা কয়লা খনির জায়গা। এখানে ইসিএল আছে, একটু পরেই বিসিসিএল আছে। এখানে উচ্চ কোয়ালিটির কয়লা জমি নিচে রয়েছে। ইসিএল সেটাকে রেজিং করে, ইসিএল সেটাকে অকশন করে বিক্রি করে। তার মাঝে আবার কিছু কিছু জায়গাতে ইলিগাল মাইন্স, যেগুলো ফাঁকা জমি পড়ে আছে, সেগুলোতে কিছু রাজনৈতিক তাদের সাপোর্ট বলে দেন, या কিছু লোকাল মাফিয়া বলে দেন, তারা ইলিগালভাবে কয়লা রেজিং করতেন, আর করে ওটা বিক্রি করা হতো।
প্রশাসন কিন্তু চোখ বন্ধ রেখেছিল, এখানকার সরকারও চোখ বন্ধ রেখেছিল। শুধু চোখ বন্ধটা বলাটা একটু কম হয়ে যাবে, প্রশাসন তাদেরকে মান্যতা দিয়ে রেখেছিল, তারা হাজার হাজার টন ডেলি কয়লা রিজিং করতো, কোটি কোটি টাকা ডেলি তারা সেটা থেকে রোজগার করতো। সে টাকাটা সব জায়গাতেই যেত, সব জায়গাতে সে টাকাটা ডিস্ট্রিবিউট হতো, আর বছর বছর এই কাজটা চলেছে। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, এই নতুন শাসন আসার পর কিছুদিন পরই আমাদের চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দুবাবু দুর্গাপুর এসেছিলেন। উনি খুব পরিষ্কার গলায়, খুব পরিষ্কারভাবে বলে গেলেন যে এই কালচার আর বাংলাতে চলবে না, আমি কোনো রকম কারাপশন আমি কিন্তু বরদাস্ত করব না, জিরো কারাপশন। উনি এটা একদম ওপেনলি বলে গেলেন যে বাংলায় আর কোনো কারাপশন হবে না, জিরো কারাপশন। এই যে চুরির কয়লা, চুরির বালি, চুরির লোহা, এগুলো বন্ধ হয়েছে, বন্ধ থাকবে। এটাও খুব ভালো লাগলো শুনে যে এই যে রাজ্যের ধন, এটা দেশের সম্পত্তি, এটাকে লুট করে দিচ্ছে 10-20টা গুন্ডা মাফিয়া, আর তার পেছনে 2-4টা নেতা সাপোর্ট করছে, কিছু প্রশাসনিক লোকরা সাপোর্ট করলো, আর এটা কোটি কোটি টাকা দেশের লুট করে এরা চলে গেল। আমি তো এই প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা লুট করেছে আপনি তাদের নাম জোগাড় করে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, তাদের যত ঘর বাড়ি সম্পত্তি যা আছে সব সিজ করুন, ওদেরকে বলুন যে এই এত টাকা তোমাদের কাছে কোন রোজগার থেকে এসেছে। আপনি জানেন এই আমাদের বেলটা কয়লা খনির বেল, এইখানে আমাদের যারা এখানে বসবাস করেন, মানে পুরনো বসবাস যারা করছে, আমরা সবাই এখানকার মানুষ সবাই কয়লা ব্যবসা থেকে একটু সবাই যুক্ত। কেউ হয়তো ট্রান্সপোর্টিং করছে, কেউ হয়তো অকশনে কয়লা নিচ্ছে, কেউ হয়তো নিজের গাড়ি চালাচ্ছেন, কেউ ডাম্পার চালাচ্ছেন, কেউ জেসিবি চালাচ্ছেন, সবাই কয়লা। কিন্তু এটাই তো আমাদের এই এলাকার মেন ব্যবসা, সবাই ইনভলভ আছেন তার মধ্যে। এই গত সরকারের সময় সবার চোখে রক্ত ছিল, কারো ব্যবসা চলছিল না ঠিক মতন, সবাইকে একটা রয়্যালটি দিতে হতো, তাকে আমরা বলি মাফিয়া ট্যাক্স, যে কোনো কয়লার যদি ইনভলভ থাকে তাদেরকে একটা মাফিয়া ট্যাক্স দিতে হবে। এই সরকারের কাছে আমার একটা হাত জোড়ে আবেদন থাকবে যে এইভাবে হাজার হাজার মানুষ হতে এই ব্যবসাতে ইনভলভ আছে, যেহেতু এটা আমাদের 100 বছর পুরনো ব্যবসা, হাজার হাজার মানুষ এতে ইনভলভ আছে, তারা সব মানে হাতে হাত দিয়ে বসেছিল, তারা যেন আবার এই ব্যবসাটা করে জেনুইনভাবে যারা ব্যবসা করছিল তারা যেন আবার ব্যবসা করে, আবার এই যে ওই যে লুট 200 টাকার টন নিব, 1500 টাকার টন নিব, 2000 টাকার টন লিফটিংয়ের নামে, মানে গুন্ডা ট্যাক্স লিফটিংয়ের নামে নেওয়া হতো। গাড়ি চলবে 200 টাকা করে টন দিতে হবে, এইগুলো যেন এখন বন্ধ আছে, এটা চিরকাল যেন বন্ধ থাকে, মানুষ নিজের ব্যবসা নিজের মতন যাতে করতে পারে, এটাই আমি এই সরকারের কাছে আশা রাখছি। একদমই। এই যে আপনি বললেন যে মাফিয়া ট্যাক্স শুধুমাত্র যে ওখানকার এমএলএ বা আশেপাশের লোক নেত এটা না, এটা কোনো বড় নেতার নিশ্চয়ই কোনো হাত ছিল, তো সেরকম কারোর নাম কি তখন উঠে এসেছিল? দেখুন, নাম তো অনেকগুলো উঠে এসেছিল, নাম আমরা জানি, কিন্তু এই যে প্রকাশ্যে আমি বলতে পারছি না, বলবো না, কিন্তু সবাই জানে, শুধু আমি বলে না, সবাই জানে যে কোন নেতা ইনভলভ ছিল, কোন মাফিয়া ইনভলভ ছিল, কারা ইনভলভ ছিল, সবাই জানে। একটু তদন্ত করলে সব নাম বেরিয়ে আসবে। আর অনেকগুলো হোয়াইট কলার মানুষরাও ইনভলভ ছিল, ওরা সব থেকে বেশি ডেঞ্জারাস। ওই হোয়াইট কলার মানুষকেও কিন্তু এখন কিন্তু ধরা দরকার। এই যে ইল্লিগালভাবে মাইনিং করা, তার সঙ্গে বালি চুরি, এতে তো পরিবেশেরও অনেক ক্ষতি হচ্ছিল। পরিবেশ তো নষ্ট হয়ে গেছে। আজকে আপনি দেখুন আমাদের এলাকা দামোদর নদীর হালতটা দেখুন, নদীতে জল নাই, বালি নাই, জল নাই নদীতে, ভয়ঙ্কর অবস্থা নদীর। মাইন্সে ইলিগাল মাইন্স করেছে, পড়ে গেছে চানক, মানুষ মারা গেছে ধামা চাপা দিয়ে।
ধামাচাপা দিই। আজকেও যদি ওটাকে তদন্ত করা হয়, আজকেও যদি খোঁজা হয়, তো ওখানে লাশের পর লাশ আপনারা পাবেন। যেসব ইলিগাল মাইন্সগুলো চলছিল সেখানে লাশের পর লাশ ওখানে রয়েছে, সব ধামাচাপা দিয়ে দেওয়া হবে। কিছু মাফিয়াগিরি, কিছু পুলিশ প্রশাসন, কিছু পলিটিক্যাল অ্যাপ্রোচ, আর তার সঙ্গে পয়সা, এইসব মিলে এগুলো সব ধামাচাপা দেওয়া হবে। এই যে রানীগঞ্জে বেশ কিছু জায়গা ছিল মুসলিম অধ্যুষিত, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত। ওই এলাকাগুলোয় নারী নিরাপত্তা ঠিক কতটা ছিল সমগ্র রানীগঞ্জে? মানে বুঝলাম না, আরেকবার বলুন। মানে বেশ কিছু জায়গায় তো সংখ্যালঘুদের অনেক আধিক্য ছিল এবং তারা খুবই অ্যাগ্রেসিভ ছিল। সেই জায়গায় নারী নিরাপত্তা, হিন্দু নারীদের নিরাপত্তা কতটা ছিল? দেখুন, হিন্দু নারীদের নিরাপত্তা মানে যে জিনিসটা আপনি বললেন, ওই জায়গাটাতে হিন্দু নারীরা হিন্দুরা যাওয়া আসা একটু কমই করত। আর এই যে একটা লাভ জিহাদ, ওটাকে ডাইরেক্ট কিছু না করে লাভ জিহাদের মাধ্যমে এই ধরনের অনেক কেস হয়েছে। যে মুসলিম ছেলে হিন্দু নাম রেখে হিন্দু মেয়েদের সঙ্গে প্রেম করেছে, বিয়ে করেছে, পরে জানতে পেল যে মেয়েরা যে মুসলমান। এরকম অনেক কেস হয়েছে, অনেক ছাড়াছাড়ি হয়েছে। আমরাও এরকম অনেক কেস ডিল করেছি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে, যে হিন্দু মেয়েকে মুসলিম ছেলে নিয়ে পালিয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনকে প্রেসার দিয়ে সে মেয়েকে রিকভারি করেছি, তাকে বাড়ি ফিরিয়েছে। এরকম আমাদের অনেক কেস হয়েছে, অনেক কেস আমরা করেছি। আর একটা কেস এমন হয়েছে যেগুলোকে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন, একদম হিন্দি ফিল্ম স্টাইলের আমরা কেস করেছি। মেয়েকে আনা হয়েছে, মেয়েকে কোর্টে প্রডিউস করা হলো, কোর্টে যখন মেয়েটাকে ছাড়া পেলো, বাইরে এলো, তখন দেখছি আবার সেই জিহাদিরা এক গাদা আসানসোল কোর্টে দাঁড়িয়ে রয়েছে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। আবার সেখানে আমরাও আমাদের ফিল্মি স্টাইলে আমরাও গাড়ি লাগিয়ে সে মেয়েটাকে আমরা কোলে করে তুলে আমাদের গাড়িতে বসিয়ে তাকে আমরা নিজের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এসবও আমরা করেছি, এসবও আমাদের করতে হবে। এই লাভ জিহাদের এদের কি মূল মোটো ছিল কি এই লাভ জিহাদের জন্য হিন্দু মহিলাদের ট্রান্সফর্ম করা মুসলিমে এবং সেখান থেকে তাদের বংশবিস্তার করা, এটাই কি তাদের মূল মোটো ছিল, যে ওখানে মুসলিম আধিক্য যাতে বাড়ে বা অল ওভার ইন্ডিয়াতে? এটা কিচ্ছু নয়, এটা লাভ জিহাদ করে একটা হিন্দু মেয়েকে 2 বছর রাখা, তাকে মুসলিম কমিউনিটিতে ট্রান্সফার করে দেওয়া, 1-2 বছর রাখা, আর তারপরে তাকে या তো জানে মেরে দেওয়া, या তাকে ছেড়ে দেওয়া, তাকে তাড়িয়ে দেওয়া। এটাই ওদের কাজ, এটাই ওদের মেন কাজ। আচ্ছা, ওরা মার্ডারও করে নিত, ওদের বিপক্ষে কোনো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কোনো কিছু নেওয়া হতো না? না, দেখুন, কোনো মেয়েকে মার্ডার করেছে রানীগঞ্জে, এই কেস আমি কিন্তু আমার এই 15 বছরে আমার কাছে কিন্তু আসেনি, কিন্তু ছাড়াছাড়ির অনেক কেস আমার কাছে এসছে। যে মেয়েকে বিয়ে করেছে, 1 বছর পরে ছেড়ে দিয়েছে, মারধর করতো, আলটিমেটলি যখন মারধর করতো তো মেয়ে তো পালিয়েই আসবে, ওই রকম করেছে। কিছু মেয়েকে আবার এখান থেকে বাইরে নিয়ে গেছে, সে মেয়ের আজ পর্যন্ত কোনো খবর নাই। সে মেয়ে কোথায় আছে, কিভাবে আছে, কোথায় রাখে তারা বাস করছে জানি না। মানে দ্য কেরালা স্টোরির মতো বিক্রিও করে দিতে পারে কেউ, কিচ্ছু হতে পারে, আমরা জানি না। এমন অনেক কেস আমার নলেজে আছে যে বিয়ে করেছে, 6 মাস রেখেছে, তারপরে বাইরে চলে গেছে, এখন সে মেয়ে কোথায় আছে, কিভাবে আছে না আছে আমরা জানি না। আচ্ছা, এই যে আপনারা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আপনি ওখানে থেকে এই যে কাজগুলো করেছেন, আপনাদের কোনো থ্রেড বা জীবন প্রাণনাশের হুমকি এরকম কিছু পাননি? না, এটা অনেক পেয়েছি। এটা ডেলি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এই যে গুলি করে দিব, আপনাকে মেরে দিব, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। এই শোনার আমাদের অভ্যাস, এগুলো নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা করে না। মূলত কার কাছ দিয়ে আসছো, শাসক দলের কাছ থেকে নাকি একটি পার্টিকুলার কোনো সংখ্যালঘু গোষ্ঠীদের কাছ থেকে? না, সংখ্যালঘু গোষ্ঠীদের কাছে থেকে এই ধমকটা আসতো, মেরে দিব,
গুলি করে দিব। আপনারা শাসক দলকে জানাতেন না এটা? না না, আমরা শাসক দলকে জানাতাম না। মানে বলছি শাসক দল বলতে ওই পুলিশ আর কি, যাদের- আমরা পুলিশকে জানাতাম। হ্যাঁ, তারা কি করতো? কিচ্ছু করতো না, কিচ্ছু করতো না। তাদের কি বক্তব্য ছিল যখন আপনারা বলতেন যে এরকম আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তখন তাদের কি বক্তব্য ছিল? তাদের ওই আইনের গল্প, ঠিক আছে আপনি দিয়ে যান, আমরা ট্রেস করছি, আমরা দেখছি, এবারে আবার ফোন এলে কত নম্বর থেকে এসছে একটু জানাবেন, আমরা ট্রেস করব। কিচ্ছু না, না কোনো ট্রেস, না কিচ্ছু। আচ্ছা, এই যে 26-এ জয়টা পেয়েছে এখানে, এখন এই মুহূর্তে রানীগঞ্জে আমরা এর আগে দেখেছি আসানসোল থেকে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল দাঁড়িয়েছিলেন, এই বছর জয় পেয়েছে রানীগঞ্জ থেকে পার্থ ঘোষ মহাশয়। তো 2026-এর পর এখন রানীগঞ্জের চিত্রটা ঠিক কীরকম? এখন সিচুয়েশন কী বলবো, এখন সব ঠান্ডা আছে। আগে যে শাসক দল ছিল সে পালিয়ে গেছে, তাদের আর কোনো নেতাকে দেখতে পাওয়া যায় না। আর রইল জিহাদি মানুষরাও ঠান্ডা রয়েছে। পুলিশ প্রশাসন নিজের কাজ করছে, যেটা কি আগে করতে পারছিল না, এখন কাজ করছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রশাসন, পুলিশ প্রশাসন কাজ করতে চাইতো, কিন্তু শাসক দল তাদেরকে কাজ করতে দিত না, একদমই কি তাই? এটাই fact, এটাই fact। দেখুন, তারাও তো চাকরি করতে এসেছে, তারা একটা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, তারা কাজ করবে। কিন্তু আপনি যদি তাকে কাজ করতে না দেন, তাহলে তারা কী করে কাজ করবে? ওই অবস্থা ওদের ওই সময় ছিল। এখন কিছু কিছু পুলিশ প্রশাসনের লোকের সঙ্গে কথা হয়, বলেন ওনারা এসে বুঝে, এখন আমরা খোলা বাতাসে কাজ করছি। আগে আমরা একটা বন্ধ ঘরে কাজ করতাম, এখন খোলা বাতাসে কাজ করছি। এটাও শুনে ভালো লাগে, এটাও শুনে ভালো লাগে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রানীগঞ্জের যদি হিন্দু মানুষের আমি যদি বলি, তাহলে অলিখিত পিতা কিন্তু আপনাকেই মানে এখন। না, না, না। না, আমি যদি বলি এটা না, আপনি হয়তো মানে বলতে পারি যে আপনি মানে খুবই হাম্বেলভাবে বলছেন না, কিন্তু এটা সত্যি কথা, অলিখিত পিতা হিসাবে না মানে। না না, এটা একবারে না, এটা আমি আপনার কথাতে একদম অস্বীকার করছি, এইরকম নয়। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে হিন্দু নিয়ে আমরা কাজ করছি, কাজও করেছি, এখনো করছি, আগামী দিনও করবো, এটাই বলতে পারি। অবশ্যই। এরকম ব্যাপার না, আমার মতন আমার আগে আমার থেকে ভালো কাজ করার লোক ছিল, এখনো অনেক ছেলে আমাদের এগিয়ে আছে, ভালো কাজ করছে। আমার পর হয়তো তারা আমার থেকেও ভালো কাজ করবে, এরকম কোনো ব্যাপার না যে আমি ভালো কাজ করতে পারি আর কেউ পারে না। তা কাজ সবাই যে ইচ্ছা করবে সেই পারবে, এটা ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে। আমি ইচ্ছা শক্তি আমার ছিল, আমি করেছি, আমার ইচ্ছা শক্তি এখনো আছে, এখনো করব। এরকম ইচ্ছা শক্তিওয়ালা অনেক লোক আছে, তারা করছে, আগামী দিন আরও ভালো করবে তারা। হয়তো আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা একটু আগামী দিন আস্তে আস্তে আমাদের কাজ করার একটা মানে সময় কমে যাবে, নতুন জেনারেশন আমার থেকে অনেক বেটার কাজ করবে, এটা আমি আশা রাখি। আপনি করোনার চূড়ান্ত নিদর্শন দেখিয়ে আপনি এই কথাটা বললেন, অবশ্যই। তবুও আমি বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আপনার অভিজ্ঞতা প্রচুর, তো এই অভিজ্ঞতা নিয়ে 26-এর জয়ের পর আগামী প্রজন্মকে কিভাবে আগে এগিয়ে যেতে এবং রাজনীতিতে উদ্বুদ্ধ করতে চান আপনি? এবার দেখুন, অনেক কাজ আছে এখন যদি সত্যি কথা বলা হয় তো এখনো আমরা 10%ও কাজ করতে পারি। অনেক কাজ আছে, অনেক কাজ এখন মানুষের করতে হবে। অনেক পিছড়া মানুষ আছে, এডুকেশনালি পিছড়া আছে, চাকরি দিকে পিছড়া আছে, তাদেরকে জন্য কাজ করতে হবে। অনেক রকম পরিকল্পনা আছে মাথায়, কতটা কী করতে পারবো জানি না, কিন্তু অনেক রকম পরিকল্পনা আছে। এইভাবে অনেক কাজ আরও করবার আছে এখনো। হ্যাঁ, এই একটা সুবিধা আছে যে এই সরকারে আমরা কাজ করতে পারবো, আমাদেরকে কাজ করার সময় কেউ বাধা দেবে না, যেটা কি লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল সেটা বাধা দিত, আর বাধা পাবো না। তাহলে এটা আশা করি যে আমরা কিছু কাজ আরও করতে পারবো। আগামী প্রজন্ম অর্থাৎ ইয়াং যারা, তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজনীতি কলেজে চর্চা করা চলবে না,
কিন্তু রাজনীতিতে আসতে গেলে বা রাজনীতিতে বুঝতে গেলে যত কম বয়স থেকে রাজনীতি করবে তত চর্চার মধ্যে থাকলে জিনিসটা বেশি ভালো হয়। তো এতদিন এই শাসনে আগের যে শাসক দল ছিল তাদের যারা রাজনীতি করতো ছাত্র রাজনীতি থেকে এমনভাবে ধরেছিল, সেখানে কিন্তু শিক্ষিত মানুষেরা রাজনীতি করতো না, বা যারা শিক্ষায় মানে যারা শিক্ষা আছে তারা কিন্তু রাজনীতি করতো না। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার বলুন বা বঙ্গ বিজেপি বলুন, সেখানে কিন্তু প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে, বা আপনার মতো করুণার চরম নিদর্শনের মতোও মানুষ রয়েছে। তো আপনারা আগামী দিনের যে প্রতিভা রয়েছে রাজনীতিতে, আগামী দিনের যে বাচ্চারা রয়েছে যারা রাজনীতি করতে ইচ্ছুক, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, এটাতে আমার একটা পার্সোনাল ভিউ আছে, আমি ইন জার্নাল কিন্তু বলতে পারছি না, বলছি না, আমার পার্সোনাল ভিউ আছে যে ছেলেমেয়েরা পড়তে এসছে তারা পড়ুক, কেন তাদের ফিউচার এডুকেশনেই আছে। তাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো ভালো এডুকেশন নিতে হবে, আগামী দিন ভালো চাকরি করতে হবে। নিজের এখন এই গভর্নমেন্ট, আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট নানা রকম অপশান দিচ্ছেন নিজের রোজগার করার জন্যে, নানা রকম ছোট ইন্ডাস্ট্রিকে তারা খুব প্রোৎসাহন করছেন, সেগুলো করা দরকার। এডুকেশনওয়ালারা এডুকেশনই করুন, রাজনীতি কেন করবে? রাজনীতি দরকার আছে, এটা ঠিক, কিন্তু সবাই যদি রাজনীতি করে তাহলে এই শিক্ষা দীক্ষা কে দিবে? শিক্ষা দীক্ষাটা বেশি দরকার। আগামী সরকার চাইছিল যে মানুষ শিক্ষা দীক্ষার দরকার নাই, কম পড়া ছেলে মেয়ে থাকবে, আমাদের ঝান্ডা তুলবে, মানে 2025-এর আগে এইটাই জিনিসটাই চাইছিল। এইটা ছিল বামফ্রন্ট, সেটাই ভাবতো, বামফ্রন্ট সেটা ভাবতো, কিন্তু এই সরকার এটা ভাবে, এই সরকার ভাবে মানুষকে পড়তে হবে, ছেলে মেয়েদের পড়তে হবে, শিক্ষা দিতে হবে, তাদেরকে নিজের কেরিয়ার তৈরি করতে হবে। এই জন্যে যে ও আগেকার ভাব সরকারের আর এই সরকারের চিন্তা ধারণার মধ্যে এইটাই ডিফারেন্স আছে। এই সরকার যেমন বলছেন যে কলেজে স্কুলে রাজনীতি করা চলবে না, এই জন্যই বলা হচ্ছে যে আপনারা শিক্ষা নিতে এসছেন এখানে, বাবা মাকে আপনারা বাবা মা আপনাকে কলেজে পাঠিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন শিক্ষার জন্যে, রাজনীতি করার জন্য নয়, আপনারা শিক্ষা গ্রহণ করুন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ মনোজ বাবুকে টি নিউজের তরফ থেকে আপনার এই মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুব খুব ধন্যবাদ, আমাদের মানুষকে সবাইকে ধন্যবাদ। আমার যদি কিছু ভুল ত্রুটি হয় তো সবার কাছে হাত জুড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় শ্রীরাম।